বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যশোর বোর্ড 2019-এর ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটি সলিউশন করাবো। তো যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো আমি কথা না বেরিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের যশোর বোর্ড 2019-এ যে অঙ্কটি এসেছে, সেই অঙ্কটি বোর্ডের প্রশ্ন। তো তোমরা অবশ্যই তোমাদের বইয়ের পিছনে পেয়ে যাবে। তো বোর্ডের প্রশ্ন কোনো পরিবর্তন থাকে না, যার কারণে বোর্ডের প্রশ্ন করানো। তো ক নম্বরে আমাদেরকে যেটি করতে বলেছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট পরিমাণ। তো আমরা এটা করতে করতে অঙ্কটা পড়ে নেব। করণীয় ক, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি তো শিক্ষার্থী, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরকম লেনদেনের পরিমাণ, এটা আমরা শিরোনাম দেবো, দিয়ে ক্রমিক নম্বর বিবরণ দুইটা টাকার কলাম দিয়ে নেব আমরা। তো শিক্ষার্থী, তো আমরা এন্ট্রিগুলো পড়ে নিই যে কোনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো এক নম্বর যেটা বলেছে যে 28,000 টাকার 5টি চেক এবং 22,000 টাকার একটি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক 31 ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। তো এটা অবশ্যই নগদান বইতে লেখা হয়েছে, কারণ এটা আমরা আদায়ের জন্য জমা দিয়েছি। 18,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয়, নগদান বইতে পূর্ণমূল্য লিপিবদ্ধ করা হয়। তো নগদান এটাও লিপিবদ্ধ করা হয়েছে। 3 নম্বর বলছে ব্যাংক কর্তৃক এত টাকা প্রদেয় বিল পরিশোধ, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ এটা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে এটা আমরা লিখবো ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। তো ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, এর টাকার পরিমাণ ছিল 15,000 টাকা। এরপরে 4 নম্বর, খরিদ্দার কর্তৃক সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ এটাও নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এটা লিখবো খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। তো খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, টাকার পরিমাণ ছিল 20,000, টাকার পরিমাণ ছিল 20,000। এরপরে 5-এ বলেছে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ এটাও নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, লিপিবদ্ধ হয়নি। তো টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। 6-তে বলছে 50,000 টাকার 3টি চেক সরবরাহকারীর নামে ইস্যু করা হয়েছে, এত চেক পরিশোধিত হয়েছে, এটা নগদান বইতে লেখা হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,500 টাকা, ধার্যকৃত কমিশন 1,000 টাকা নগদান বইতে, অর্থাৎ এই দুইটাও নগদান বইতে লেখা হয়নি, এটার ক্রমিক নম্বর ছিল 7। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের টাকার পরিমাণ ছিল 1,500 টাকা। একই ক্রমিক নম্বর আবার দিব, সেখানে ধার্যকৃত কমিশন 1,000 টাকা। তো শিক্ষার্থী, এরপরে টোটাল আমরা যোগ করে নেব, তাহলে 25 আর 35, 37,500 টাকা। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের ক নাম্বার। এরপরে আমাদের খ নাম্বারে যেটি করতে বলেছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী, তো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী সলভ করে নেব। তো শিক্ষার্থী, যে টোটাল যোগফল হইতেছে 47,500 টাকা। তো এই ছিল আমাদের ক নাম্বার, আমরা খ নাম্বারে সলভ করে নেব। তো শিক্ষার্থী, জামান ট্রেডার্সের ব্যাংক সমন্বয় বিবরণী 31শে ডিসেম্বর 2018 বিবরণ টাকা। তো এখানে আমাদের নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত দেওয়া আছে, অর্থাৎ নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত অর্থ বোঝায় ব্যাংক জমার উদ্বৃত্ত, তো এটি দেওয়া আছে। তো আমরা যোগ লিখবো, অর্ধেক থেকে বিয়োগে লিখবো। তো শিক্ষার্থী, আমরা সিরিয়ালে একটা একটা করে পোস্টিং দিয়ে নিই, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। তো 28,000 টাকার 5টি চেক, 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি, অর্থাৎ
দুইটি 31শে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি, যে 28,000 টাকার 5টি চেক এবং 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা অঙ্ক করতেছি 31শে ডিসেম্বর এই পর্যন্ত আদায় হয়নি। অর্থাৎ যখন আমরা আদায়ের জন্য জমা দিই, অর্থাৎ আমার নগদান বই ডেবিট উদ্বৃত্ত বাড়িয়ে দেখায়, যেহেতু ব্যাংক এখনো আদায় করতে পারেনি, তার মানে ব্যাংকের টাকা আমাদের আমরা এটা বেরিয়ে দেখাই, যেহেতু ব্যাংক এখনো এটা করতে পারেনি, আদায় করতে পারেনি, অর্থাৎ ব্যাংকের টাকা কম আছে, সুতরাং এটা বিয়োগ হবে। তো আমরা 1 নাম্বার দিয়ে লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক ও প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দিব টাকার পরিমাণ 50,000, 28,000 আর 22,000 যোগ করলে 50,000। 2 যেটা বলেছে 18,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় 16,800 টাকায়, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্যে দেখানো হয়েছে, অর্থাৎ আমরা নগদান বইটির যোগফল বেশি দেখানো হয়েছে, তাহলে এটা সমান করার জন্য এটাও বিয়োগ করতে হবে। প্রাপ্য বিল বাট্টা করে বেশি লেখা হয়েছে, তো প্রাপ্য বিল বাট্টা করে যেটা বেশি লেখা হয়েছে আমাদের এটা বিয়োগ করে বের করতে হবে। তো 18,000 থেকে 16,800 বাদ দিয়ে দিতে হবে, তাহলে যেটি হবে 1200 টাকা। এরপরে 3 বলেছে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করেছে। তো ব্যাংক যদি প্রদেয় বিল পরিশোধ করে তাহলে ব্যাংকের টাকা হ্রাস পাবে, তো আমাদেরকেও বিয়োগ করতে হবে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, তো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ টাকার পরিমাণ ছিল 15,000 টাকা, টাকার পরিমাণ ছিল 15,000 টাকা। 4 বলেছে খরিদ্দার কর্তৃক সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে। খরিদ্দার সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের নগদান বইয়ের উদ্বৃত্ত বাড়াইতে হবে। খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, তো টাকার পরিমাণ ছিল 20,000 টাকা। এরপরে 5 যেটি বলছে 10,000 টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ এটা আমরা আদায়ের জন্য জমা দিয়েছি, ভুলে আমরা নগদান বইতে লিখি না। এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে ব্যাংকের আদায় করেছে, তো ব্যাংক আদায় করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তো সেটা সমান করার জন্য এখন আমাদের যোগ করতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক ভুলে নগদান বইতে লেখা হয়নি, তো টাকার পরিমাণ ছিল আমাদের ভুলে নগদান বইতে টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। এরপরে 6 বলছে 50,000 টাকার 3টি চেক সরবরাহকারীর নামে ইস্যু করা হয়েছে, যার মধ্যে 45,000 টাকার 2টি চেক পরিশোধিত হয়েছে। তাহলে বাকি যে আরো 5,000 টাকার চেক পরিশোধ করে নাই, ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়ে মানে বেশি আছে, তো এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, তো শিক্ষার্থী টাকার পরিমাণ, তো যেহেতু আমরা 3টা চেক 50,000 দিয়েছিলাম, এর মধ্যে 45,000 পরিশোধ হয়ে গেছে, এটা তো গরমিলের কারণ না, যেটা পরিশোধ হয়নি শুধু 5,000 টাকা, এটা আমাদের গরমিলের কারণ। আমরা এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারি যে 50,000 মাইনাস 45,000। এরপরে 7 তারিখে 7 যেটা বলেছে 7 নম্বর ক্রমিক নামে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, তো ব্যাংকের সমান করার জন্য আমাদের এটা যোগ করতে হবে। দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের পরিমাণ 1500 টাকা। এরপরে এই 7 তারিখে আর একটা আছে যে ধার্যকৃত কমিশন, তো ধার্যকৃত কমিশন ধরলে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পায়, হ্রাস পাইলে আমাদের নগদান ব্যয় থেকেও বিয়োগ করে দিতে হবে সমান করার জন্য, তো আমরা লিখব ধার্যকৃত কমিশন। তো ধার্যকৃত কমিশন ছিল 1,000 টাকা। তো শিক্ষার্থী আমরা এবার যোগ করে নেব, যোগ করলে 30। তো শিক্ষার্থী তারপর আমরা এটা এই 1,20,000 সাথে এই পাশে যোগ করলে এতটুকু যোগ করলে যেটা হয় 36,500। তো 36,500 1,20,000 সাথে যোগ করলে যেটি হইতেছে 1,56,500। তারপরে বিয়োগের পর 67,200 বিয়োগ করলে যেটি ব্যালেন্স বের হইতেছে 89,300। তো আমরা এখানে ছিল নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত, জাস্ট এখানে চেঞ্জ করে লিখবো কি পাস বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত। এই ছিল আমাদের খ নাম্বার। গতে আমাদের জাবেদা করতে বলছে, তো আমরা জাবেদার একটি ছক করে নিই। তো শিক্ষার্থী আমরা জাবেদার ছক করে নিয়েছি, অঙ্কে সবগুলো তারিখ 31শে ডিসেম্বর হবে। তো আমাদের সাল ছিল 2018 ডিসেম্বর 31। আমরা এখানে ক্রমিক নম্বর দিলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। তো আমাদের যেটা 3 যেটা বলেছে
তো আমরা এখানে 3 দিয়ে রাখতে পারি ক্রমিক নম্বর 3। ক্রমিক নম্বর 3-এ যেটি বলেছে ব্যাংক কর্তৃক 1500 টাকার প্রদেয় বিল পরিশোধ করেছে। তো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করলে আমাদের দায় হ্রাস পাবে, দায় হ্রাস পেলে প্রদেয় বিল ডেবিট হবে, ব্যাংকের টাকা হ্রাস পাবে অর্থাৎ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। তো জাবেদা যেটি হবে প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা ডেবিট হবে, এটা ক্রেডিট হবে। তো 3-এর টাকার পরিমাণ ছিল 15,000 টাকা, 15,000 টাকা। তো ব্যাখ্যা লেখে লিখবো যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। এরপরে সবগুলোই তারিখ 31শে ডিসেম্বর হবে, 31শে ডিসেম্বর তারিখ সবগুলো 31শে ডিসেম্বর। তো এরপরে 4-এ যেটি আমাদের করতে বলেছে খরিদ্দার কর্তৃক 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ খরিদ্দার ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তো ব্যাংকের টাকা বৃদ্ধি হলে ব্যাংক ডেবিট হবে, অর্থাৎ খরিদ্দাররা হলো দেনাদার, দেনাদার হ্রাস পাবে ক্রেডিট হবে, অর্থাৎ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তো আমরা এখানে লিখব 4 যে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো আমাদের টাকার পরিমাণ ছিল 20,000, টাকার পরিমাণ ছিল 20,000। তো আমরা ব্যাখ্যা লিখে দেবো যে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। তো তারিখ সবগুলো 31শে ডিসেম্বর হবে। এরপরে যেটি আমাদের করতে বলেছে 5, এরপরে যেটি করতে বলেছে 5-এ বলেছে 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ 10,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় না, অর্থাৎ আদায়ের জন্য জমা দিলে যে চেকটা হবে, যে জাবেদা সেটাই হবে। তো আদায়ের জন্য জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট হবে আর দেনাদার হিসাব ক্রেডিট হবে। তো টাকার পরিমাণ 5 যেটা টাকার পরিমাণ 10,000, টাকার পরিমাণ 10,000। তো আমরা ব্যাখ্যা লিখে দেবো যে আদায়ের জন্য জমা ব্যাংকে জমা দান। তো এরপরে আমাদের সাতেরটা করতে বলতে, তো 7-এ 2টি এন্ট্রি হবে। তো আমরা বোর্ডটা একটু মুছে নিই। তো 7-এর প্রথমে যেটি রয়েছে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে আর ব্যাংক সুদ কারবারের আয়, যার কারণে সেটা ক্রেডিট হবে। তো জাবেদা যেটা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট। তো টাকার পরিমাণ 7-এ যেটি টাকার পরিমাণ ছিল, টাকার পরিমাণ 1500 টাকা। তো ব্যাখ্যা লিখে দেবো ব্যাংক মঞ্জুরিকৃত সুদ। এরপরে সাথে আরেকটি এন্ট্রি রয়েছে যেটা ধার্যকৃত কমিশন 1,000। ব্যাংক যদি কমিশন ধার্য করে তাহলে এটা আর কারবারের খরচ, আর আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাবে যার কারণে ব্যাংক ক্রেডিট হবে। তো খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাংকের টাকা হ্রাস পেলে ব্যাংক ক্রেডিট। সুতরাং এখানে জাবেদা যেটি হবে ব্যাংক ধার্যকৃত কমিশন হিসাব ডেবিট, ব্যাংক ধার্যকৃত কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো টাকার পরিমাণ ছিল এখানে 1,000 টাকা, টাকার পরিমাণ ছিল 1,000। আমরা ব্যাখ্যা লিখে দেব যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের পুরো অঙ্কের সলিউশন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহপূর্বক তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো অনেকেই দেখি কোনো কমেন্ট বা লাইক করে নাই, তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবে যাতে করে আমি ভিডিও করতে উৎসাহ পাবো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।